আজকাল ব্রেন রট নামে পরিচিত একটি গুরুতর সমস্যা প্রচলিত আছে, যা অসংখ্য জীবনকে বিরূপভাবে প্রভাবিত করছে। এই শব্দটি অতিরিক্ত স্ক্রিন টাইম এবং ডিজিটাল বিক্ষেপের নেতিবাচক প্রভাবকে তুলে ধরে। কেউ এই রোগে ভুগছেন কিনা তা শনাক্ত করতে এই প্রশ্নগুলি বিবেচনা করুন। ঘুম থেকে ওঠার সময় আপনি কি সহজাতভাবে আপনার ফোনের দিকে হাত বাড়ান? কাজের সময় আপনার ফোন চেক করা কি একটি বাধ্যতামূলক অভ্যাস? আপনি কি নিজেকে উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে আবেগ থেকে বিচ্ছিন্ন দেখতে পান? আপনি কি নেতিবাচক তথ্যের প্রতি আকৃষ্ট হন, ডুম স্ক্রোলিংয়ে লিপ্ত হন? আপনার ডিভাইস ছাড়া আপনি কি উদ্বেগ অনুভব করেন, অসম্পূর্ণ বোধ করেন? আপনি কি প্রায়শই অর্থপূর্ণ কাজ সম্পন্ন করার পরিকল্পনা করেন, কিন্তু পরিবর্তে আপনার ফোনের দ্বারা নিজেকে বিভ্রান্ত করেন? একঘেয়েমি কি দ্রুত তৃপ্তির জন্য আপনার ফোন ব্যবহার করার তাৎক্ষণিক প্রয়োজনকে প্ররোচিত করে? যদি এর মধ্যে অনেকগুলি আপনার সাথে অনুরণিত হয়, তবে সম্ভবত আপনি মস্তিষ্ক রটের সম্মুখীন হচ্ছেন। বর্তমান তথ্য এই সমস্যার তীব্রতা তুলে ধরে। প্রায় 5 বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। গড় স্ক্রিন টাইম প্রতিদিন প্রায় 6.5 ঘণ্টা। এই বিস্ময়কর পরিসংখ্যান থেকে জানা যায় যে সম্মিলিতভাবে মানবজাতি প্রতিদিন 3.7 মিলিয়ন বছরের সমপরিমাণ সময় ব্যয় করে কেবল স্ক্রোল করে এবং ডিজিটাল কন্টেন্ট গ্রহণ করে, যা মস্তিষ্কের পচন মোকাবেলার গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তাকে আরও জোরদার করে। শ্যালোস বইয়ের অন্তর্দৃষ্টি দ্বারা মস্তিষ্কের পচন নিয়ে আলোচনা আরও জোরদার হয়। দিশা নামের একটি চরিত্র অনলাইনে একটি চিন্তাউদ্দীপক পোস্ট দেখার পর তার স্ক্রিন অভ্যাস সম্পর্কে তীব্রভাবে সচেতন হয়ে ওঠে। সময় নষ্ট হওয়ায় সে অভিভূত বোধ করে এবং শ্যালোস এর ধারণাগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে মস্তিষ্কের পচন মোকাবেলার সমাধান নিয়ে আলোচনা করা একজন ডাক্তারের নেতৃত্বে একটি কর্মশালায় যোগদানের কথা বিবেচনা করে। দিশা কর্মশালার বিষয়বস্তুর সাথে নিজেকে পরিচিত করে মোবাইল আসক্তির সাথে তার নিজের সংগ্রাম এবং তার সম্ভাবনা এবং উৎপাদনশীলতার উপর এর প্রভাবগুলি স্বীকার করে। কর্মশালা চলাকালীন ডাক্তার মস্তিষ্কের পচন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে এটিকে মানসিক স্বচ্ছতা এবং ব্যস্ততার ধীরে ধীরে হ্রাস হিসাবে বর্ণনা করেন। এই ডিজিটাল বিভ্রান্তি কেবল বাস্তবতাকে ঝাপসা করে না, বরং অর্থহীন ডোপামিন হিটও প্রদান করে, যা আরও পরিপূর্ণ অভিজ্ঞতা থেকে বিরত থাকে। প্রকৃত তৃপ্তি প্রদানকারী অর্থপূর্ণ কাজগুলি সম্পন্ন করার বিপরীতে সোশ্যাল মিডিয়া উদ্দেশ্যহীন ক্ষণস্থায়ী আনন্দ প্রদান করে, অগ্রগতি ছাড়াই কবজিগভীর ব্যস্ততার চক্রের দিকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, একটি বাড়ি তৈরির সাথে তুলনা করলে দেখা যায় যে অর্থপূর্ণ কাজের ফলে প্রকৃত ডোপামিন প্রতিক্রিয়া অর্জনের সাথে যুক্ত। বিপরীতে অবিরাম স্ক্রোলিংকে এমন একটি আসক্তি হিসেবে চিত্রিত করা হয় যার কোনো অভাব নেই। তুমি এখন গাড়ি থেকে নেমে যেতে পারো। এই পরিস্থিতিতে কে বেশি বুদ্ধিমান ব্যক্তি? সে কি ফোনে মগ্ন, নাকি যে দ্রুত সিট বেল্ট খুলে ফেলে, অন্যদের সাহায্য করে এবং দুর্ঘটনা এড়াতে গাড়ি ছেড়ে দেয়? স্পষ্টতই এটি পরবর্তীকালের ঘটনা। এক অর্থে এই পরিস্থিতি আমাদের সমসাময়িক বাস্তবতাকে প্রতিফলিত করে। 15 বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহারের ফলে অনেকেই আসন্ন সংকট সম্পর্কে অবগত নন। মোবাইল ফোনের উপর নির্ভরতার দিকে ধীরে ধীরে পরিবর্তন আমাদেরকে একটি রূপক দুর্ঘটনার কাছাকাছি নিয়ে যায়, তবুও এটি এড়াতে এখনও সুযোগ রয়েছে। আজকের কর্মশালা থেকে প্রাপ্ত শিক্ষাগুলির সাথে জড়িত হয় এই সমাধানগুলি প্রয়োগ করা বিপর্যয় এড়াতে সাহায্য করতে পারে। কর্মশালার নেতা ডক্টর বুক বিপর্যয় এড়াতে প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা হস্তক্ষেপ ছাড়াই অনিবার্য পতনের দিকে পরিচালিত করবে। তিনি দ্য শ্যালোস এর লেখক নিকোলাস কারের কথা উল্লেখ করেন, যিনি একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন যার ফলে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। কারের জন্য প্রতিটি ইন্টারনেট সেশনের ফলে মনোযোগ খণ্ডিত হয়ে যায়। লিঙ্কে ক্লিক করা, ট্যাব টগল করা এবং উল্লেখযোগ্য কাজ এড়িয়ে যাওয়া, যার ফলে গভীর একাগ্রতা নষ্ট হয়। তার গবেষণার সমাপ্তি ঘটে একটি বইয়ের মাধ্যমে, যা 7টি বিভাগে সংক্ষিপ্ত করা হবে। প্রথম অংশে সমস্যাটির সমাধান করা হয়েছে। মনে আছে আপনি শেষ কবে কোন বই বা দীর্ঘ প্রবন্ধের সাথে যুক্ত ছিলেন? যদি কিছুক্ষণ সময় লেগে থাকে, তাহলে এখনই বিরতি নিন এবং পড়ুন। কিছুক্ষণ পড়ার পর সেই অস্থিরতা। কার এটিকে স্কিমিং সংস্কৃতি হিসাবে বর্ণনা করেছেন। আমরা এখন পৃষ্ঠতলের স্তরে তথ্য গ্রহণ করি,
সম্পূর্ণ বোধগম্যতা ছাড়াই একাধিক ট্যাবে উড়ে যাই, যা আমাদের মনোযোগ দেওয়ার এবং গভীর চিন্তাভাবনায় নিযুক্ত হওয়ার ক্ষমতা হ্রাস করে। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। দ্বিতীয় অংশ, মনের জন্য সরঞ্জাম। গুগলকে আমাদের চিন্তাভাবনা পরিচালনা করার একটি আধুনিক হাতিয়ার হিসেবে চিত্রিত করে, একটি গুগলের গির্জা। আমরা অনলাইনে এমনকি তুচ্ছ তথ্য অনুসন্ধান করি। সমস্যাটি হল গুগলের ট্রেন্ডিং কন্টেন্টকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা, প্রায়শই গভীর অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি এড়িয়ে যাওয়া। ঘড়ি এবং মানচিত্রের মতো অগ্রগতি যেমন সময় এবং স্থান সম্পর্কে আমাদের বোধগম্যতাকে পুনর্গঠিত করে, আজ গুগল আমাদের অগভীর জ্ঞানের দিকে ঠেলে দেয়, মনোযোগের পরিবর্তে বিভ্রান্তি বৃদ্ধি করে, যার ফলে আমাদের জ্ঞানের উপর বিরূপ প্রভাব পড়ে। তৃতীয় অংশে পরিণাম নিয়ে আলোচনা করা হয়েছে। ডক্টর বুক একটি হাস্যরসাত্মক ভিডিও দেখার কথা বর্ণনা করেছেন, যেখানে একজন ব্যক্তি ফোন কলের সময় আন্তরিক উদ্বেগগুলিকে উড়িয়ে দেন, পরিবর্তে সংক্ষিপ্ত স্বীকৃতি প্রদান করেন। এটি একটি বিরক্তিকর বাস্তবতাকে ঘিরে একটি মিথ্যা হাস্যরসের অনুভূতি তৈরি করে, অর্থপূর্ণ কথোপকথনে জড়িত হতে আমাদের অক্ষমতা। আজকাল সংলাপগুলি খুব কমই কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়, যা আমাদের সংযোগ এবং সহানুভূতির ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। যদিও আভাস আকর্ষণীয়, এই প্রবণতাটি একটি ভয়াবহ সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করে। হার্ভার্ডের একটি গবেষণায় জোর দেওয়া হয়েছে যে দীর্ঘমেয়াদী সুখ এবং সুস্থতার জন্য গভীর সম্পর্ক অপরিহার্য, এবং এই সংযোগগুলিকে লালন করার জন্য আমাদের সামাজিক ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে, যা ব্যাপক মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের দিকে অবদান রাখছে। চতুর্থ অংশে আলোচনা করা হয়েছে কেন এটি সম্পূর্ণরূপে আমাদের দোষ নয়। উদাহরণস্বরূপ, ডগ বুক জিম ওয়ার্কআউটের একটি উপমা ব্যবহার করেছেন, শুধুমাত্র একটি পেশী গোষ্ঠীর উপর মনোযোগ কেন্দ্রীভূত করার ফলে অন্যগুলি দুর্বল হয়ে পড়ে। একইভাবে ইন্টারনেট যুগ আমাদের মস্তিষ্কের কাজ পরিবর্তন করার ক্ষমতাকে শক্তিশালী করে, কিন্তু গভীরভাবে মনোনিবেশ করার ক্ষমতা হ্রাস করে। নিউরোপ্লাস্টিসিটির ধারণাটি আমাদের মস্তিষ্ক কিভাবে খাপ খায় তা তুলে ধরে, বারবার অগভীর চিন্তাভাবনাকে সমর্থন করে। আমরা গভীর ব্যস্ততা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার জন্য আমাদের ক্ষমতার সাথে আপোস করি। পঞ্চম অংশ, স্মৃতি অনুসন্ধান, জানা থেকে অনুসন্ধানে পরিবর্তনের বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করে। পূর্বে আমরা অভিজ্ঞতা এবং বোধগম্যতার মাধ্যমে জ্ঞান ধরে রাখতাম। আজকাল আমাদের স্মৃতির উপর নির্ভর না করে অবিলম্বে অনুসন্ধান ইঞ্জিনের দিকে ঝুঁকতে হয়, যা বাহ্যিক তথ্য উৎসের উপর নির্ভরতা বৃদ্ধি করে। এই পরিবর্তন আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতি এবং প্রয়োজনীয় ধারণাগুলির বোধগম্যতাকে দুর্বল করে দেয়। এই চ্যালেঞ্জগুলি গ্রহণ করার পরে, কর্মশালায় অংশগ্রহণকারীরা অধৈর্যতা এবং অস্থিরতা প্রদর্শন করে সমাধানের জন্য ডগবুকের কাছে নির্দেশিত জিজ্ঞাসাবাদের একটি দলকে প্ররোচিত করে। যদিও উপস্থাপিত সমস্যাগুলি বিভ্রান্ত জীবনযাত্রার দিকে গভীর সামাজিক পরিবর্তনগুলিকে তুলে ধরে, সেগুলি সমাধানের আশা এখনও রয়ে গেছে। ধীরে ধীরে আমাদের জ্ঞানীয় ক্ষমতা পুনরুদ্ধারের গুরুত্ব সর্বাধিক। আমরা জীবনের মধ্য দিয়ে এড়িয়ে যাওয়ার পরিবর্তে গভীর চিন্তাভাবনা এবং অর্থপূর্ণ সংযোগকে উৎসাহিত করে এমন ইচ্ছাকৃত অনুশীলনগুলি বাস্তবায়নের মাধ্যমে শুরু করতে পারি। পড়া এবং কথোপকথনের জন্য নিরবচ্ছিন্ন সময়কে অগ্রাধিকার দেওয়া, মনোযোগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং মননশীলতার মতো কৌশলগুলি বিক্ষেপের দিকে পিছলে যাওয়া কমাতে সাহায্য করতে পারে। মনোযোগ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা যেতে পারে। ইলেকট্রনিক ডিভাইস থেকে বিক্ষেপ কমানো যেতে পারে। ধ্যানের মতো অনুশীলনগুলিতে জড়িত থাকা মনোযোগের স্প্যানকে তীক্ষ্ণ করতে পারে এবং গভীর অন্তর্দৃষ্টি তৈরি করতে পারে, যা একসময় সাধারণ ছিল। উপরন্তু, সক্রিয় শ্রবণ এবং সহানুভূতির সাথে জড়িত মিথস্ক্রিয়াগুলিকে উৎসাহিত করে আমরা আমাদের সম্পর্কের কাঠামো মেরামত করতে পারি এবং অর্থপূর্ণ কথোপকথন পুনরুদ্ধার করতে পারি। স্কিমিং থেকে গভীর সম্পৃক্ততার দিকে সাংস্কৃতিক পরিবর্তনকে উৎসাহিত করার মধ্যে রয়েছে। আমরা যে মিডিয়া ব্যবহার করি এবং আমাদের চারপাশের সাথে কিভাবে যোগাযোগ করি সে সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়া। সাহিত্য, পডকাস্ট বা আলোচনায় সমৃদ্ধ বিষয়বস্তু অনুসন্ধান করা আমাদের চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতাকে সমৃদ্ধ করে। আধুনিক জীবনের জটিলতাগুলি নেভিগেট করার সময় আমাদের জ্ঞানীয় স্বাস্থ্য সংরক্ষণ এবং গভীর মানবিক সংযোগ গড়ে তোলার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার সাথে কর্মশালাটি শেষ হয়। এটি করার মাধ্যমে আমরা সম্মিলিতভাবে রূপক দুর্ঘটনা থেকে দূরে থাকতে পারি
ফোকাস, বোধগম্যতা এবং প্রকৃত মিথস্ক্রিয়ার উপর ভিত্তি করে একটি সমাজ গড়ে তুলতে পারি। ডগ বুক আধুনিক জ্ঞানীয় চ্যালেঞ্জ, বিশেষ করে মস্তিষ্কের পচন নামে পরিচিত ঘটনাটি মোকাবেলার গুরুত্বের উপর জোর দেন। তিনি মানসিক স্বচ্ছতা পুনরুদ্ধার এবং মনোযোগ বৃদ্ধির জন্য ব্যবহারিক সমাধানের রূপরেখা দেন, যা এই যুগে বিক্ষেপে ভরা অপরিহার্য। এই সমাধানগুলির মধ্যে প্রথমটি হল গভীর পাঠের অনুশীলন। বিক্ষেপমুক্ত পরিবেশে বই পড়ার মাধ্যমে একজন ব্যক্তি বিষয়বস্তুতে ডুবে যেতে পারেন, একাগ্রতাকে উৎসাহিত করতে পারেন। প্রাথমিকভাবে মন নতুন ফোকাসের বিরুদ্ধে লড়াই করার সময় এটি অস্বস্তিকর মনে হতে পারে, তবে ধৈর্য গুরুত্বপূর্ণ। মাত্র 15 মিনিট সময় আলাদা করে রাখা একটি গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু, প্রাথমিক অস্বস্তি কাটিয়ে ওঠা প্রক্রিয়ার অংশ। গভীর পাঠ অনুশীলন করার সাথে সাথে অনুশীলনটি ধীরে ধীরে সহজ হয়ে ওঠে, এটিকে আরও উপভোগ্য অভিজ্ঞতা করে তোলে। ইন্টারনেট মুক্ত অঞ্চল তৈরি করা ডগ বুকের আরেকটি সমাধান। ডিজিটাল বিক্ষেপ ছাড়াই নির্দিষ্ট সময় বা স্থান নির্ধারণ করে ব্যক্তিরা তাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়াতে পারে। ডগ বুক নিজে সকাল থেকে দুপুর পর্যন্ত তার ফোন এড়িয়ে চলেন এবং ঘুমানোর 3 ঘণ্টা আগে এটি ব্যবহার করা থেকে বিরত থাকেন। তিনি লেখক শিব খেরা থেকে অনুপ্রেরণা নেন, যিনি তার অফিসে একটি নিয়ম প্রতিষ্ঠা করেছিলেন যা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ফোন নিষিদ্ধ করে। এই পদ্ধতিটি ডিজিটাল জগৎ থেকে বিচ্ছিন্ন থাকার তাৎপর্যকে তুলে ধরে, তা সে অফিসের সময় হোক, বাড়িতে হোক, অথবা নিরবচ্ছিন্ন কাজের জন্য নির্দিষ্ট সময়সীমা বরাদ্দ করার সময় হোক। বিজ্ঞপ্তিগুলির মনোযোগী ব্যবস্থাপনা হল তৃতীয় সমাধান। ক্রমাগত বিজ্ঞপ্তিগুলি গুরুত্বপূর্ণ কাজগুলি থেকে আমাদের মনোযোগ সরিয়ে নেয়, যার ফলে উৎপাদনশীলতা হ্রাস পায়। অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তিগুলি বন্ধ করে দিলে বিক্ষেপের দ্বারা বিভ্রান্ত হওয়ার পরিবর্তে অর্থপূর্ণ লক্ষ্যগুলির দিকে মনোযোগ এবং শক্তির আরও ভালো বরাদ্দ করা সম্ভব হয়। ডগ বুক জ্ঞানীয় পতনের আরেকটি প্রতিকার হিসাবে ধীর জ্ঞান গ্রহণের পক্ষে পরামর্শ দেন। এমন একটি পৃথিবীতে যা জীবনের গতিকে ত্বরান্বিত করে দ্রুত খাবার, দ্রুত সাফল্য এবং দ্রুত ফলাফল প্রচার করে স্থির গতিতে জ্ঞান শোষণ করার জন্য সময় নেওয়া উল্লেখযোগ্য সুবিধা পেতে পারে। তাড়াহুড়ো করে কোনো বই বা কাজের মধ্য দিয়ে যাওয়ার পরিবর্তে একজনের অভিজ্ঞতা উপভোগ করা উচিত এবং শেখার গভীরতায় ডুবে যাওয়া উচিত। এই পদ্ধতি মস্তিষ্কের পচনকে প্রতিরোধ করে, যা তথ্যের আরও গভীর বোধগম্যতা এবং ধারণে প্রতিফলিত হয়। অতিরিক্তভাবে ডগ বুক আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার জন্য দৈনিক জার্নালিং বা প্রতিফলনের পরামর্শ দেন। 5 থেকে 10 মিনিটের কম লেখা চিন্তাভাবনাকে উদ্দীপিত করতে পারে এবং স্পষ্টতা বাড়াতে পারে, যা আরও অভিব্যক্তিপূর্ণ এবং সৃজনশীল আউটলেট তৈরি করতে সাহায্য করে। শুধুমাত্র তথ্য গ্রহণের পরিবর্তে সৃষ্টিশীলতার জন্য নিজেকে উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিষ্ক্রিয় ব্যবহার জ্ঞানীয় দক্ষতা এবং সৃজনশীলতাকে নিস্তেজ করে দিতে পারে। লেখার মাধ্যমে হোক বা অন্যান্য সৃজনশীল প্রচেষ্টার মাধ্যমে সৃষ্টির কাজ মনকে উজ্জীবিত করে এবং আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেয়, ঠিক যেমন একজন ক্রীড়াবিদ তার শরীরকে প্রশিক্ষণ দেন। এই সমাধানগুলি প্রয়োগ করলে 5টি গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যায়, যা একজন ব্যক্তিকে গড় ব্যক্তির চেয়ে উপরে তুলতে পারে। প্রথমত, উন্নত সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বয়ংক্রিয় প্রক্রিয়াগুলি ক্রমবর্ধমানভাবে পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে প্রতিস্থাপন করার সাথে সাথে অভিযোজন এবং তৈরি করার মানুষের ক্ষমতা অমূল্য রয়ে গেছে। অ্যালবার্ট আইনস্টাইনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্ব সৃজনশীলতাকে লালন করার জন্য মনোযোগী চিন্তাভাবনার প্রয়োজনীয়তার উদাহরণ দেন। প্রযুক্তির উপর গড় ব্যক্তির অতিরিক্ত নির্ভরতা, যা ঘন ঘন তাদের ফোন চেক করার মাধ্যমে দেখা যায়, এই প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে। দ্বিতীয়ত, গভীর সম্পর্ক গড়ে তোলা অবিভক্ত মনোযোগের উপর নির্ভর করে। গবেষণা ইঙ্গিত দেয় যে উল্লেখযোগ্য সুখ অর্থপূর্ণ সম্পর্কের সাথে যুক্ত, তবে ফোনের দ্বারা বিভ্রান্ত যে কোনো মুহূর্ত সংযোগের সম্ভাবনাকে নষ্ট করে দেয়। সম্পর্ক গড়ে তোলার জন্য সময় বিনিয়োগের জন্য প্রকৃত মনোযোগ এবং প্রতিশ্রুতি প্রয়োজন, যা ডিজিটাল বিভ্রান্তির দ্বারা আপোস করা যেতে পারে। তৃতীয়ত, প্রযুক্তির অপ্রতিরোধ্য উপস্থিতি থেকে বিরতি নিলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুসারে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারে। সংযোগ বিচ্ছিন্ন করা, এমনকি অল্প সময়ের জন্য, উদ্বেগ হ্রাস এবং সামগ্রিক মানসিক সুস্থতা বৃদ্ধি করতে পারে, যা সীমানা তৈরির গুরুত্বকে জোরদার করে।
চতুর্থত, শৃঙ্খলা এবং অভ্যাস গঠনের মাধ্যমে স্থিতিস্থাপকতা শক্তিশালী হয়। গবেষণায় দেখা গেছে যে কেবল স্মার্টফোন কাছে থাকলেই জ্ঞানী ও কর্মক্ষমতা কমে যেতে পারে। ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য খারাপ অভ্যাসগুলি বাদ দেওয়া এবং ইতিবাচক বিষয়গুলি গড়ে তোলা প্রয়োজন, যার জন্য স্থিতিস্থাপকতা প্রয়োজন, এমন একটি বৈশিষ্ট্য যা বিক্ষেপমুক্ত পরিবেশের পাশাপাশি বিকাশ লাভ করে। চূড়ান্ত সুবিধা হিসেবে উল্লেখ করা হয়েছে উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির সম্ভাব্য বৃদ্ধি। পরিসংখ্যান থেকে জানা যায় যে কর্মীরা তাদের সময়ের একটি উল্লেখযোগ্য অংশ কাজ সম্পন্ন করার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে বিক্ষেপ পরিচালনা করতে ব্যয় করেন। গবেষণা ইঙ্গিত দেয় যে বাধাগুলি একটি কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সময়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। সুতরাং, বর্ধিত উৎপাদনশীলতার জন্য বিক্ষেপ কমানো এবং মনোযোগ বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অন্তর্দৃষ্টি দ্বারা অনুপ্রাণিত হয় বুকের কথা শোনা শিক্ষার্থীরা নোট নেয় এবং উপস্থাপিত সমাধানগুলির মাধ্যমে মস্তিষ্কের পচন মোকাবেলা করার শপথ নেয়। তারা যখন এই তথ্য প্রক্রিয়া করে, বুক এই ধারণাটিকে আরও জোরদার করে যে জ্ঞানীয় স্বচ্ছতার জন্য গতির চেয়ে গভীরতা মৌলিক। এই কৌশলগুলি দ্বারা অনুপ্রাণিত হয় দিশা গভীর পাঠ বাস্তবায়ন, একটি ইন্টারনেট-মুক্ত অঞ্চল তৈরি এবং ধীর জ্ঞান গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। মাত্র 2 সপ্তাহ পরে সে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করে। তার উৎপাদনশীলতা বৃদ্ধি করে, উদ্বেগ হ্রাস করে এবং একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করে। এই সারাংশটি দর্শকদের কাছে প্রস্তাবিত সমাধানগুলির মধ্যে কোনটি তারা তাদের জীবনে প্রয়োগ করবে তা নিয়ে চিন্তা করার জন্য একটি আমন্ত্রণ হিসেবে কাজ করে। ডক্টর বুকের কন্টেন্ট তৈরির উপর একটি বিনামূল্যের মাস্টার ক্লাসের প্রস্তাব আধুনিকতায় প্রচলিত নিষ্ক্রিয় ভোগের ধরনগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য সৃজনশীল দিকটি গ্রহণের গুরুত্বকে তুলে ধরে। গ্রহণযোগ্য বার্তাগুলি ব্যক্তিগত সমাধানের বাইরেও বিস্তৃত। তারা সৃজনশীলতা, ব্যস্ততা এবং মননশীলতার দিকে সচেতন পরিবর্তনকে উৎসাহিত করে, মনের শক্তি পুনরুদ্ধারের একটি পথ।